বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে যেটা করাবো এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট নয়। আজকে আমরা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট কখন বা ইন্টারনেট বিভিন্ন রকমের কম্পিউটারে কাজ করি। তো কাজ করতে করতে মাঝে মাঝেই আমাদের এটা সবারই অবজারভেশন থাকে বা সবারই একটা কমপ্লেন থাকে যে কম্পিউটারটা স্লো হয়ে গেছে। তো এই কম্পিউটারটা কাজ করতে করতে হঠাৎ কিছুদিন অন্তর অন্তর কম্পিউটারটা স্লো হয়ে যায় কেন? সেইটাই আজকে আমাদের টপিক। কম্পিউটার ভেরি স্লো। এটা আমাদের কাজ করতে বিরক্তি আসে বা কাজ করার তাড়াতাড়ি কাজ করতে চাই, সেটা হয় না। এরকম নানান রকম আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো সেইটাই আজকে আমাদের করাবো আমাদের এই এডুটেক চ্যানেলে। আমাদের এডুটেক চ্যানেল এবং তার সঙ্গে ওয়েবসাইট www.edubitech.com। এটা নিশ্চয়ই তোমরা দেখছো, ওয়েবসাইট ভিজিট করছো। এখানেও সমস্ত যা এখানে দেখছো ভিডিও ইউটিউবে সেগুলো পাবে। এছাড়াও আরও অনেক রকম জিনিস ওখানে জানতে পারবে, শিখতে পারবে। তো কম্পিউটার ভেরি স্লো বলতে আমরা কি বুঝি না, ইন এ নিউ কম্পিউটার সিস্টেম ইট ওয়ার্কস ভেরি স্মুথলি অ্যান্ড কুইকলি। নতুন কম্পিউটার যখন আমরা কিনে কাজ করা শুরু করি বা কোথাও পাই নতুন কম্পিউটার কাজ করতে, তখন দেখা যায় যে সেটা খুব স্মুথলি কাজ করছে এবং কুইকলি কাজ করছে। কোনো কম্পিউটারে আমাদের কোনো কমপ্লেন থাকে না। যেটা যখন খুলছি, যেটা যখন ক্লিক করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। বাট উইথ দ্য টাইম ইট বিকাম স্লোয়ার অ্যান্ড দ্য পারফরমেন্স ডিক্রিসেস। কিন্তু যত কাজ করতে থাকি, যত দিন যায়, তত মনে হয় যেন কম্পিউটারটা স্লো হয়ে যাচ্ছে। এটা আগে যত তাড়াতাড়ি খুলতো, এটা যত তাড়াতাড়ি এক্সিকিউট হতো, যত তাড়াতাড়ি আমরা এখানে অ্যাকশানটা নিতে পারতাম, সেইটা তত তাড়াতাড়ি হচ্ছে না। এমনকি কম্পিউটার যখন আমরা অন করে বুটিং হওয়ার পর ডেস্কটপ আসে, সেই প্রসেসটাও স্লো হয়ে যায়। এমনি কোনো অ্যাপ্লিকেশান চালাচ্ছি, সেটা তো স্লো হয়েই গেছে। সেটা খুলতে যত সময় লাগছে, বন্ধ হতে যত সময় লাগছে, কোনো একটা কমান্ড দিচ্ছি সেখানে নিতে যত সময় লাগছে, সেটা ছাড়াও কম্পিউটারটা অন হয়ে বুটিং হয়ে ডেস্কটপ আসতে সেটাও অনেক সময় লেগে যাচ্ছে। দ্য মেজর প্রবলেম ক্যান বি ফ্রম মেমোরি স্পেস অর ইট নিডস টু বি চেঞ্জ। বেশিরভাগটাই এই প্রবলেমটা আসে মেমোরি থেকে। কম্পিউটারের মধ্যে বিভিন্ন রকমের মেমোরি থাকে। সেই মেমোরি, হার্ড ডিস্কও একটা মেমোরি, র্যামও একটা মেমোরি, এরকম বিভিন্ন ধরনের মেমোরি থাকে। সেই মেমোরি থেকেই সাধারণত প্রবলেমটা আসে। দেখে নেব আমরা পরবর্তী স্টেজে কী কী থেকে হয় এবং সেটা চেঞ্জ করার দরকার হতে পারে। টেকনিক্যালি অ্যান অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য ডিফারেন্ট কম্পিউটার রিসোর্সেস। একটা যখন কম্পিউটারটাকে অন করলাম, কম্পিউটারটা অন হয়ে যখন বুটিং হয়ে ডেস্কটপ এসে গেল, তখন সেখানে যে অপারেটিং সিস্টেম লোড করা আছে, মনে করো এখন যেমন উইন্ডোজ 10, সেই উইন্ডোজ 10 মানে সেই অপারেটিং সিস্টেমটা তার সমস্ত কম্পিউটারের যে সমস্ত হার্ডওয়্যার রিসোর্সেস আছে, সেইগুলো কীরকমভাবে ম্যানেজ হবে, কীরকমভাবে কাজ করবে, সব কিছু পুরো দায়িত্বটা কার ওপর বর্তায় না, অপারেটিং সিস্টেমের ওপর। অপারেটিং সিস্টেমের সাহায্যে আমরা হার্ডওয়্যারটাকে কাজে লাগাই। নাহলে আমরা কিন্তু এমনি কিছু আমরা হাতে নিয়ে কি হার্ড ডিস্কে জমা করতে পারবো না। তাহলে হার্ড ডিস্কে কোনো কোনো ফাইল স্টোর করতে গেলে অপারেটিং সিস্টেমের থ্রুতে যেতে হবে। তাই জন্য রিসোর্স সাচ অ্যাজ প্রসেসর, মেমোরি, ড্রাইভ, স্পেস এটসেট্রা উইচ আর ইউজড বাই দ্য প্রোগ্রামস ফর দ্যার এক্সিকিউশন। এই যে রিসোর্সেস বলতে যেটা বোঝালাম, রিসোর্সেস প্রসেসর হতে পারে, মেমোরি হতে পারে, ড্রাইভ স্পেস হতে পারে, আরও না, এটা তো আমরা কয়েকটা উদাহরণ দিলাম, আরও অনেক কিছু হতে পারে। সেইগুলো কোনো প্রোগ্রাম চালাতে গেলে, কোনো সফটওয়্যার চালাতে গেলে, কোনো অ্যাপ্লিকেশান চালাতে গেলে এইগুলো আমাদের কাজে লাগে। প্রসেসর তো অবশ্যই লাগে, প্রসেসর তো মেন জিনিসটাকে চালাবে। বাট when we download more application, software, drivers full of movies or games impact the operating system and degrades the system performance. এবার কাজ করতে করতে আস্তে আস্তে কী হয়, আমরা ইন্টারনেট সার্চ করি, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান ডাউনলোড করি, আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি, এই যে বিভিন্ন গেম, ভিডিও, বিভিন্ন মুভি আমরা ডাউনলোড করছি অথবা পেন ড্রাইভে কারোর থেকে এনে আমরা স্টোর করছি। এই যে পুরো ব্যাপারটা ঘটছে, এই পুরো ব্যাপারটা আস্তে আস্তে কী হয়, সিস্টেমের পারফরমেন্সে সেটা এফেক্ট করে। Thus, the performance of a computer system depends overall on the operating system. তার ফলে কী হয়, এই কম্পিউটার সিস্টেমের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু আমি কেনার সময় একটা হাইফাই কনফিগারেশান নিয়েছিলাম, ব্যাস, তার মানে আমার সারা জীবন কম্পিউটারটা যতদিন চলবে ওরকম সেম পারফরমেন্স দেবে তা নয়।
এই পুরো পারফরমেন্সটা ডিপেন্ড হয়ে গেল আমরা কীভাবে কী অপারেটিং সিস্টেম লোড করছি, কী সফটওয়্যার লোড করছি, কী অ্যাপ্লিকেশান লোড করছি, কী ইন্টারনেট সার্চ করছি, কত ডাটা আমরা হার্ড ডিস্কে জমা রাখছি, এই পুরো ব্যাপারটার ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইসব এতগুলো কারণের জন্য কম্পিউটারের পারফরমেন্স ডিপেন্ড করে, এই প্রথম থেকে যেগুলো একটা একটা করে বললাম। এইবার এই আমাদের তো এই পারফরমেন্স এই যখন দেখছি কমে যাচ্ছে, তার মানে তো আমাকে ডিটেলসটা জানতে হবে যে কোথা থেকে আমাদের পারফরমেন্সটা এফেক্ট করতে পারে। এগুলো তো সংক্ষেপে কয়েকটা লাইন তোমাদের ইন্ট্রোডাকশন পার্টে বললাম, কিন্তু প্রতিটা জিনিস যেখান থেকে এফেক্ট করে, সবচেয়ে বেশি কোথা থেকে এফেক্ট করে, তারপরে আর একটু কম কোথা থেকে এফেক্ট করে, এরকমভাবে প্রতিটা পয়েন্ট আমাদের জানতে হবে যে আমাদের পারফরমেন্স, কারণ আমাদের তো এরকম হতে পারে না যে পারফরমেন্স কমতে এরকম যে দিনের পর দিন যাচ্ছে, সেটা আমাদের কোনো তার জন্য কোনো সলিউশন বার করবো না বা তার জন্য কোনো অ্যাকশান নেবো না, সেগুলো তো নিতে হবে। এবার সেইগুলো জানবো যে কোথা থেকে আমাদের পারফরমেন্সটা এফেক্ট করে কম্পিউটারে। 1 নম্বর পয়েন্ট, for all programs to be executed in the system, there are allocated space in RAM, random access memory, full form. As more number of program execution take place, more memory space is occupied. Due to this, memory space becomes low and makes the system slower. আমাদের যে র্যাম থাকে, সেই র্যামে না এরকমভাবে জায়গা ভাগ করা থাকে, কোন প্রোগ্রামের জন্য কত, বুটিংয়ের সময় র্যাম কত জায়গা খাবে, বুটিংয়ের সময় যে ইনফরমেশানটা লাগে সেটা র্যামে স্টোর হবে, আদার্স যে কোনো অপারেটিং সিস্টেমের যেসব অ্যাপ্লিকেশান আছে ব্যাকগ্রাউন্ডে চলে, সেগুলো র্যামে কত কী জায়গা খাবে না খাবে, এরকম সব আমাদের এখানে ভাগ করা থাকে। এটা অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। এইবার দেখা যাচ্ছে যত বেশি আমরা এখানে প্রোগ্রাম এক্সিকিউশন করছি, যত বেশি সফটওয়্যার চালাচ্ছি, যত বেশি অ্যাপ্লিকেশান চালাচ্ছি, তত এই ঘরগুলো ভর্তি হতে থাকে আস্তে আস্তে। এবার যত বেশি ঘর ভর্তি হতে থাকছে, তার মানে কি তার র্যামের জায়গা কমছে। এবার একটার পর একটা যখন আমরা অ্যাপ্লিকেশান খুলেই যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, একটা সময় আসবে কি তার জায়গার শর্টেজ পড়বে, জায়গার ঘাটতি পড়বে। তাহলে জায়গার ঘাটতি পড়লে কি হবে, তখন ওই একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রামের সঙ্গে ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। এমনি এরকমভাবে যদি বোঝার চেষ্টা করি, যে মুহূর্তে এরকমভাবে হবে, তার মানে কি হবে, একটা প্রোগ্রামে খুলতে তাকে ফুল ফ্লেজে চালাতে যে জায়গাটা দরকার সেটা পাবে না, তখন অটোমেটিক্যালি কি হবে, সেইটা এক্সিকিউশনেরটা দেরি হয়ে যাবে, কারণ সেই জায়গাটা র্যাম দিতে পারছে না। তার ফলে পারফরমেন্স, কম্পিউটারের স্পিড সব কিছু কমতে থাকবে। 2 নম্বর, when we run multiple execution of the programs at a time, মাল্টিপল প্রোগ্রাম একই সঙ্গে অনেক কটা প্রোগ্রাম চালাচ্ছি। মনে করো ওয়ার্ডেও কাজ করছি, ওয়ার্ড থেকে কোনো ডাটা নিয়ে এক্সেলে কাজ করছি, এক্সেল থেকে কোনো ডাটা নিয়ে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট তৈরি করছি, বা অন্যান্য আরও যত কিছু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান আছে ইন আওয়ার কম্পিউটার, ইট এফেক্টস দ্য স্পিড অফ দ্য কম্পিউটার। এটা কি হয়, মাল্টিপল অপারেশন, মাল্টিপল প্রোগ্রাম, মাল্টিপল সফটওয়্যার, মাল্টিপল অ্যাপ্লিকেশান একসঙ্গে যদি অনেক কটা আমরা চালিয়ে থাকি, তাহলে তার জন্য কি হয়, কম্পিউটারের স্পিডটা এফেক্ট করে। কারণ প্রসেসরকে, অপারেটিং সিস্টেমকে তখন একসঙ্গে অনেক কটা জিনিস হ্যান্ডেল করতে হচ্ছে। আমাদের মনে করো আমরা কোনো একটা পার্টিকুলার কাজ করছি, এবার আমাকে কাজটা করতে বললো তুই এটাও করবি, তুই ওটাও করবি, তুই সেটাও করবি। তার ফলে কি হয়, কোনোটার দিকে আর সেরকমভাবে মনোযোগ দিতে পারি না, তার ফলে আমাদের পারফরমেন্স ঘাটতি হয়। কম্পিউটারও ঠিক তেমনি সেম জিনিস, কম্পিউটারের ক্ষেত্রেও সেম জিনিস। এগেন, when we launch or configure too many programs at the startup, it eats a large amount of memory. স্টার্টআপে দেখবে, স্টার্টআপটা আমরা দেখাচ্ছি স্টার্টআপে একটু পরেই। কম্পিউটার যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি বা কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করি, তখন ওটা স্টার্টআপে ঢুকে যায়। কম্পিউটারটা যখন বুট হবে, সেই বুটের সময়, যেমন অ্যান্টিভাইরাস যখনই আমরা লোড করব, ওটা স্টার্টআপে ঢুকে যাবে। এই কারণে শুরু থেকে অ্যান্টিভাইরাসটা আমাদের সিস্টেমকে স্ক্যান করতে শুরু করবে, এই রকম কন্ডিশানে, এই রকম লজিকে ওটা স্টার্টআপে থাকে। তো অ্যান্টিভাইরাসের মতো এরকম অনেক প্রোগ্রাম থাকে, অনেক অ্যাপ্লিকেশান থাকে, যেটা ওই স্টার্টআপে কম্পিউটারে একদম বুটিং থেকে শুরু করে সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হতে শুরু করে। এবার অতগুলো যদি স্টার্টআপ এখানে রান হতে শুরু করে,
তার মানে বুঝতে হবে কি না সেগুলো মেমোরিতে র্যামে এক্সিকিউট হবে। র্যামে এক্সিকিউট যত বেশি হবে সেইগুলো হবে হচ্ছে প্লাস আমরা এবার যে কাজ শুরু করলাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আদার্স যে কাজ শুরু করলাম সেইগুলো গিয়েও র্যামে পড়লো। তার মানে আলটিমেটলি সেই ঘুরে ফিরে র্যামের ওপর চাপ পড়লো। What happened? The CPU remains busy itself in their execution process and therefore it slows down the speed and performance of the system. আমরা যেগুলো পরবর্তী ক্ষেত্রে বুটিং হয়ে যাওয়ার পর যেসব অ্যাপ্লিকেশান স্টার্ট করলাম সেইগুলো তো কাজ করবেই, সেগুলোর জন্য প্রসেসর সেগুলোকে কন্ট্রোল করবেই। কিন্তু ওই যে বুটিংয়ের সময় যে স্টার্ট আপগুলো অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং থাকছে সেগুলো প্রসেসর সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে তাকে কন্ট্রোল করতে হচ্ছে, তাকে এক্সিকিউট করতে হচ্ছে। তাহলে প্রসেসরের দুটো পার্ট হয়ে গেল, একটা যেটা অলরেডি স্টার্ট আপে যেসব প্রোগ্রাম অ্যাপ্লিকেশানগুলো আছে সেইগুলোকেও তার প্রসেসরকে দেখতে হচ্ছে, আবার নতুন আমরা যা কাজ করছি কম্পিউটারে বা কাজ করব বলে ঠিক করেছি সেগুলোকেও দেখতে হবে। তার ফলে কি হলো, প্রসেসর এখানে খুব বেশি বিজি হয়ে গেল। মানে অল্প কটা প্রোগ্রামের নজর দেওয়া প্রসেসর, আমরা যেমন ধরো দুটো কাজ আমাদের দিল, সেই দুটো কাজ খুব মনোযোগ সহকারে আমরা করলাম, কিন্তু দেখা গেল আমাদের এটাও মনে করতে হচ্ছে আবার অন্যদিকে ব্যাকগ্রাউন্ডও অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে, ও কখন আসলো, কখন গেল, ওরও এটা ওটা সেটা হ্যান ত্যান। তাহলে কী হয়, আমাদের যেমন অনেক মাঝে মাঝে কী হয়, এটা ভুল হয়ে গেল। ঠিক তেমনি এখানেও এরকম হয়, প্রসেসরকে দুদিকে সামলাতে হয় বলে প্রসেসরের ওপর চাপ পড়ে। প্রসেসর যত চাপ পড়বে প্রসেসর তার মানে কী হবে, তার কাজ করবার স্পিডটা কমে যাবে। তাহলে কাজ করবার স্পিড কমে গেলে কম্পিউটারের পারফরমেন্স কমে যাবে। এই যে স্টার্ট আপ এখানে দেখতে পাচ্ছ, এখানে টাস্ক ম্যানেজারে গেলে আমরা স্টার্ট আপ এখানে কী কী অ্যাপ্লিকেশান কী সফটওয়্যার, যেমন ধরো এই যে ছবিটা আমরা দিয়েছি, আমরা এখানে দেখো এটা বুটিংয়ের পর আমরা কিসের ওপর কাজ শুরু করেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা কিসের ওপর কাজ করছি, মাইক্রোসফট ওয়ার্ডে। এটা ঠিক আছে, এই একটা এখানে উইন্ডোজ এক্সপ্লোরার খোলা, এই সবগুলো খোলা। তার মানে কম্পিউটার এখানে দেখো, এখানে সিপিইউ এখানে দেখো 14%, এখানে আছে 0.9%, এখানে আছে 0.5%। সিপিইউ ইনভলভড এতে এই সবগুলো অ্যাপ্লিকেশন করতে। এইবার এখানে খুব ভালো করে দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস, ব্যাকগ্রাউন্ডে এই সফটওয়্যারগুলো চলছে। আরও নিচে আছে, ছবিটা এখানে পুরোটা আসেনি বলে দেখাতে পারছি না। এই এতগুলো পরপর আরও নিচে আছে, এখানে এগুলো সেগুলোকেও দেখতে হচ্ছে, এবং তারও কত কী পার্সেন্টেজ এখানে সিপিইউ, এখানে প্রথম দিকে যেগুলো 0 আছে নিচের দিকে দেখা যাবে যে সেখানে পার্সেন্টেজ ইনভলভ, সিপিইউ একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সেটার ইনভলভ। তো সেইখানে কি হয় যে এত কিছু ব্যাকগ্রাউন্ডে যেগুলো বুটিংয়ের সময় আছে সেখানেও প্রসেসরকে ইনভলভ থাকতে হচ্ছে, আবার এই যেগুলো আমরা কাজ করা শুরু করছি যেসব অ্যাপ্লিকেশান সফটওয়্যার দিয়ে সেখানেও ইনভলভ হতে হচ্ছে প্রসেসরকে। তাহলে কি হবে, যেটা বললাম, আলটিমেটলি সিপিইউর ওপর চাপ পড়বে, সিপিইউ স্লো হবে, সিপিইউর পারফরমেন্স ঘাটতি হবে। 3 নম্বর পয়েন্ট, অ্যাজ দ্য সিস্টেম বিকামস ওল্ডার, যত কাজ করতে করতে সিস্টেমটা 6 মাস, 1 বছর, 1.5 বছর পুরনো হতে যায়, কম্পিউটার যেটা মেন স্টোরেজ মেমোরি মানে কোথায় হার্ড ডিস্ক, সেটা কি হয় না, হার্ড ড্রাইভ বিকামস উইক, হার্ড ড্রাইভটা উইক হতে শুরু করে, অ্যান্ড দ্য হার্ড ড্রাইভ স্টপস ওয়ার্কিং ফ্রিকুয়েন্টলি অ্যান্ড ফেলস অ্যাট এ পয়েন্ট অফ টাইম। হার্ড ড্রাইভটা কী হয়, ফ্রিকুয়েন্টলি মানে মাঝে মাঝে হার্ড ডিস্কটা কাজ করা বন্ধ করে দেয়। মানে হতে পারে কোনো সময় দেখা যাচ্ছে বুট ডিভাইস নট ফাউন্ড, বা কোনো একটা ফাইল খুলছি, সেই ফাইলটা খুলতে খুব দেরি হচ্ছে, এই সবগুলো হয়। এবং এক সময় দেখা যায় হার্ড ডিস্কটা খুব মারাত্মক রকমের ফেল করে যায়, তার পারফরমেন্স মারাত্মক রকমের কমে যায়। বিকজ এ হার্ড ড্রাইভ ইজ বিল্ড অফ মুভিং পার্টস কোনটা না, যে সে হার্ড ডিস্কের যেটা ডিস্কটা, এই যে হার্ড ডিস্কের যেটা ডিস্কটা থাকে, যেটা মুভ করে, যেটা ঘুরে, যেখানে ডাটাটা স্টোর থাকে এবং যেখান থেকে আমরা ডাটাটা নিই, দ্যাট রোটেটস 1000 টাইমস অ্যাপ্রক্সিমেটলি পার ডে। ধরো একটা অফিসে সারাদিন কম্পিউটারটা চলে, তার মানে সে কত লক্ষ বার, কত হাজার বার সেই ডিস্কটা ঘুরলো, রোটেট হলো,
যেখান থেকে নাকি ডাটাটা আমরা নিচ্ছি এবং সেখানে ডাটাটা রাখছি। সো ইটস পার্টস গোস উইকার ডে বাই ডে। তার ফলে কি হচ্ছে, সবসময় এই যদি কাজে বিজি থাকে, ন্যাচারালি আমরা যেমন সারাদিন কাজ করে রাত্রিবেলা ক্লান্ত হয়ে যাই, আমাদের ঘুমোতে হয় রিফ্রেশ হওয়ার জন্য, হার্ড ডিস্কটাও ঠিক তেমনি। এরকম দিনের পর দিন যদি এই হাজার লক্ষ বার যদি সেটাকে ঘুরতে থাকে, সেটা চলতে থাকে, তার ফলে তার পারফরমেন্স ঘাটতি হতে শুরু করে। জেনারেলি উই হ্যান্ডেল টু টাইপস অফ হার্ড ড্রাইভ। ওল্ড ড্রাইভ, যেটা এক্ষুনি বললাম, এই কাজ করতে করতে দিনের পর দিন সেটা ওল্ড হয়ে যায়। অ্যান্ড ফ্র্যাগমেন্টেড হার্ড ড্রাইভ। ফ্র্যাগমেন্টেড হার্ড ড্রাইভ কি না, এ ফ্র্যাগমেন্টেড হার্ড ড্রাইভ ইজ অলসো নট good to the system health because even after deleting some data to free up some space on the hard drive, it does exist as fragmented files. Fragmented files হচ্ছে হার্ড ডিস্কটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। এই যেমন দেখো, এটা একটা হার্ড ডিস্কের হেলথ চেক করছি, এই একটা পদ্ধতি চেক করছি। দেখতেই পাচ্ছ এখানে কীরকম একটা এগুলো হচ্ছে সব ডাটা, এই যে এগুলো হচ্ছে সব ডাটা, ডাটাগুলো দেখতেই পাচ্ছ যে দেখাচ্ছে যেটা হার্ড ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় একটা বিক্ষিপ্তভাবে। এখানে কিছুটা একটা ফাইলের একটাই ফাইলের, গোটা ফাইলের এখানে কিছুটা, ওখানে কিছুটা, সেখানে কিছুটা। এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে হার্ড ডিস্কে যখন ডাটা সেভ হয় এরকম হয়ে যায়। এই যদি আমি এই ছবিটাকে বড় করে দেখি, এখানে দেখছো একটাই ফাইলের, মনে করো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, 4টে টুকরোতে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে। এবার সেই ফাইলটা যখন আমরা খুলবো বা সেই ফাইলটা যখন আমরা ডাউনলোড করব, কি হবে না, এক জায়গায় থাকলে যত সহজে আমরা ফাইলটা পেয়ে যেতাম, বিভিন্ন জায়গায় আছে, সফটওয়্যারকে, অপারেটিং সিস্টেমকে কী করতে হচ্ছে, সেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে আমাদের দিতে হচ্ছে, তার ফলে দেরি হচ্ছে। এবার তুমি বলবে এই বিভিন্ন জায়গায় সঞ্চিত হয় কেন? বিভিন্ন জায়গায় সঞ্চিত হয় দীর্ঘদিন ব্যবহার করতে করতে, যেখানে যেখানে জায়গা ফাঁক পায় সেখানে ফাইলগুলোর টুকরো অংশ সঞ্চিত হয়ে যায়। প্রথম অবস্থায়, নতুন অবস্থায় প্রায় বলতে গেলে পুরোটাই ফাঁকা থাকে। তার ফলে কি হলো, এক জায়গায় এক একটা ফাইল সঞ্চিত হতে শুরু করলো। আর যেহেতু ওটা মুভিং ঘোরে, সেহেতু হেডটার কাছে যখন যে অংশটা আসে সেখানেই সঞ্চিত হয়ে যায়। এবার এটা ফ্র্যাগমেন্টেড ডিস্ক বলা হচ্ছে। এবার যদি আমরা সেটাকে ডিফ্র্যাগমেন্ট করে নিই, দেখো ফাইলটা একসঙ্গে এক লেভেলে চলে এলো। এই ফাইলটা কিন্তু আমরা যদি রিড করতে চাই, ডাউনলোড করতে চাই, খুব ইজিলি তাড়াতাড়ি পেয়ে যাব, কারণ কি ফাইলটা একই সঙ্গে আছে। কিন্তু এটার বেলায়, এই প্রথম ছবিটার বেলায়, এখানে দেখা যাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকার জন্য আমাদের ফাইলটা পেতে, ডাউনলোড করতে দেরি হবে। তাহলে এটা কেন হয় না, যত দিন যায় হার্ড ডিস্কের তত এই জিনিসটা ঘটতে থাকে। 4 নম্বর পয়েন্ট কি, সামটাইমস উইদাউট our knowledge we download viruses or malware in the system. Viruses affect all the stored files and directories of the system, programs, etc. and eventually the system slows down. আমরা নেটে সার্চ করি, নেটে বিভিন্ন জিনিস সার্চ করি, সেখান থেকে হোক বা কারোর পেন ড্রাইভ থেকে কিছু কপি করতে গেলাম আমাদের সিস্টেমে, সেখান থেকে হোক, যে কোনোভাবে হোক, মানে জেনে বা না জেনে আমরা ভাইরাস বা ম্যালওয়্যার আমাদের সিস্টেমে ঢুকিয়ে দিই। এবার ভাইরাস তো সুষ্ঠুভাবে কাজ করতে দেবে না, ভাইরাসের কাজই তাই হচ্ছে, ধর্মই তাই, বিভিন্ন জিনিসকে ব্যাঘাত ঘটানো। তাহলে কি হবে, ন্যাচারালি আমাদের কম্পিউটার স্লো হয়ে যাবে, পারফরমেন্সের ঘাটতি হবে। তাহলে 4টে পদ্ধতি দেখলাম, 1, 2, 3, 4। আর কীভাবে হতে পারে? 5 নম্বর, when so many tabs are open altogether on the system, it takes time to process and load because every system has limited RAM, which sometimes fails to handle all web pages simultaneously. এটা অনেকের মধ্যে দেখা যাবে যে আমরা একটা জিনিসে কাজ করছি, সেই কাজটা হয়ে গেল বা না হলো, আর একটা জিনিস করতে হবে, সেটা খুলে ফেললাম, আবার একটা জিনিস করতে হবে, সেটা খুলে ফেললাম। বা কারো দেখবে ওয়েব পেজ একসঙ্গে 8, 10টা 12টা ওয়েব পেজ খোলা, ট্যাবের মাধ্যমে। কথা হচ্ছে, যদি আমাদের কাজ হয়ে থাকে বা সেই সময় সেটা না লাগে, আমরা সেভ করে ক্লোজ করে রাখবো, করে যেটা দরকার সেই মুহূর্তে সেটা করব। না হলে কি হয়, ওই আবার সেই র্যামের ভূমিকা এখানে আসছে। র্যামের যেগুলোকে ভাগ করে থাকে, এক একটা ধরো অ্যাপ্লিকেশনের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা অ্যালোকেট করা থাকে, সেইটা সে পায় না। এত কিছু খোলা একসঙ্গে, প্রোগ্রাম, অ্যাপ্লিকেশান, ওয়েব পেজ, এত কিছু একসঙ্গে খোলা, সেটা পায় না। তার ফলে ন্যাচারালি সিস্টেমের এফেক্ট করে। Some programs and temporary files are occupying 95% space, so the system speed becomes half of the actual speed.
50% অফ দ্য অ্যাকচুয়াল স্পিড। কিছু প্রোগ্রাম এবং টেম্পোরারি ফাইলস আছে যেগুলো 95 চালালে ওই যে টাস্ক ম্যানেজারে এখানে যখন চালিয়ে দেখবে তোমরা, এখানে দেখুন এটা মাত্র 14% দেখাচ্ছে আর এটা হচ্ছে 0.9% দেখাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আছে এই পার্সেন্টেজটা আরও বেড়ে যায়। বা এখানে র্যামের এই যে মেমোরির এখানে দেখবে এখানে 121 MB, 47 MB, 21 MB, 44 MB দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে আরও বেড়ে গেছে, আরও অনেক জায়গা র্যামের অনেক জায়গা অকুপাই করছে। সেই সব ক্ষেত্রে কি হয় না, সিস্টেম স্পিড বিকামস হাফ অফ দ্য অ্যাকচুয়াল স্পিড, মানে সিস্টেম স্পিড যা হওয়ার কথা, যা হওয়া উচিত তার 50%-এ নেমে আসে। সুতরাং আমাদের যে প্রোগ্রাম বা যে অ্যাপ্লিকেশানগুলো চালাবো সেগুলো খেয়াল রাখতে হবে। যদি খুব মানে ওটাই দরকারি প্রোগ্রাম হয়, অ্যাপ্লিকেশান হয়, আমাদের চালাতেই হবে, দেখতে হবে যাতে সেই সময় অন্য আর কোনো প্রোগ্রাম বা আর কোনো অ্যাপ্লিকেশান খোলা না থাকে। 7 নম্বর পয়েন্ট, when we browse on the net, the browser saves the web pages in the cache memory to enhance the browsing speed, and cookie stores data on our system from website, so a large amount of memory are consumed in the drive and can result in the slow computer speed. আমরা যখন কন্টিনিউ আজকালকার দিনে ওয়েব পেজ সার্চ করবো না বা ওয়েব পেজ খুলবো না, এটা হতে পারে না। সমস্ত কাজে আমাদের ওয়েবসাইট খুলতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে হয়। এবার এইগুলো করতে করতে কি হয় না, এর যে ডাটাগুলো সেগুলো ক্যাশ মেমোরিতে স্টোর হয়ে থাকে, এর যে কুকিজগুলো সেগুলো হার্ড ডিস্কে জমা হয়ে থাকে। এই জমতে এটা মেমোরি খাচ্ছে। তো তার ফলে কি হলো, হার্ড ডিস্কে এটা লোড পড়ছে। তাহলে হার্ড ডিস্কে যত মেমোরি খাচ্ছে, হার্ড ডিস্কে লোড পড়ছে, সেই ঘুরে ফিরে একই জিনিস এর পারফরমেন্স এফেক্ট করছে। তার মানে আমাদের নিয়মিত এটা ক্লিন করে রাখতে হবে। এই দেখতে পাচ্ছ এখানে যেটা দেখিয়েছি, সিপিইউ এর এখানে যদি আমরা টাস্ক ম্যানেজারে গিয়ে কোনো একটা প্রোগ্রাম চলছে এক বা একাধিক, আমরা দেখব যদি চেক করি, দেখব এখানে সিপিইউ এর পারফরমেন্স এখন মোটামুটি ঠিক আছে। কোনো সময় এটা এরকম লেভেলে স্পাইকটা উঠে যায়। তার মানে তখন বুঝতে হবে সিপিইউ এর খুব বেশি লোড পড়ছে। সেরকমভাবে এটা আমরা সিপিইউ দিয়ে দেখিয়েছি, সেরকমভাবে মেমোরি দেখতে পারি, ডিস্ক দেখতে পারি, ডিস্কের যতগুলো ভাগ আছে সবগুলো এরকমভাবে দেখে নিতে পারি টাস্ক ম্যানেজারে গিয়ে তার পারফরমেন্সের রেজাল্ট। এই যে পারফরমেন্স, এটা আমরা পারফরমেন্স ট্যাবে দেখতে পাবো। এটা কি দেখব না, এক্ষুনি এই মুহূর্তে কি কি অপারেশন চলছে। এই যে স্টার্ট আপ, যেটা এক্ষুনি বলছিলাম, সিস্টেম বুটিং হওয়ার সঙ্গে সঙ্গে যে অপারেশান যে অ্যাপ্লিকেশানগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে যায় অটোমেটিক্যালি, আমরা চাই বা না চাই হয়ে যায়, সেইগুলো এগুলো আরও আছে, ছবিটা পুরোটা আসেনি। এইগুলো ব্যাকগ্রাউন্ডে, এবার এর মধ্যে কোনোটা ডিসেবল করা আছে, কোনোটা এনাবেল করা আছে। যত বেশি এনাবেল থাকবে তত এর ব্যাকগ্রাউন্ডে মেমোরি খাবে, মেমোরি অলরেডি কনজিউম হয়ে থাকবে। তা আমাদের কি করতে হবে, যদি আমাদের মনে হয় যে না আমাদের লাগছে না এই অপারেশনটা বা এইটা স্টার্ট আপে লাগবে না, সেইটাকে সিলেক্ট করে এখান থেকে ডিসেবল করা, এটা এখন ডিসেবল আছে, হাইলাইট নেই, সেটাকে হাইলাইট হয়ে যাবে, সেটাকে ডিসেবল করে দেবো, যাতে সেই প্রোগ্রামটা ব্যাকগ্রাউন্ডে না চলে, মেমোরি না খায়। এরপরে দেখো ইউজার আমাদের যে ইউজার আছে, যে আমরা যে কোনো প্রত্যেক কম্পিউটার তো একটা ইউজার, সেটা সিপিইউ কোনো একটা পার্টিকুলার সময় সিপিইউ কত পার্সেন্ট ইনভলভ সেই এক্সিকিউশানে, মেমোরি কত পার্সেন্ট ইনভলভ, এরকমভাবে পারফরমেন্স এখান থেকে দেখে নিতে পারবো। যদি দেখা যায় এটা 100%-এর কাছাকাছি চলে গেছে, মেমোরি হোক সিপিইউ হোক, তার মানে বুঝতে হবে যে সিস্টেমে চাপ পড়ছে। সেম জিনিস এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দিতে পারবো। এই দেখো, এটা হচ্ছে ডিটেলস রিপোর্ট। এটা হচ্ছে ডিটেলস রিপোর্টে আমরা কি দেখব, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে প্রচুর আছে, উপর থেকে নিচে প্রচুর পাবে। পুরো ছবিটা আমরা দেখার, এখানে সব রানিং কন্ডিশানে, স্ট্যাটাস দেখো সব রানিং, এই স্ট্যাটাস দেখো সব এখানে রানিং কন্ডিশানে আছে। এত কিছু আমাদের নাও দরকার হতে পারে। কেন এত দরকার হতে সবসময় দরকার হবে, দরকার নাও হতে পারে। তাহলে যেগুলো দরকার নেই সেটাকে সিলেক্ট করব, এখান থেকে এন্ড টাস্ক করে দেবো, তার ফলে সেটা সেই মুহূর্তের জন্য
সেটা আর অ্যাক্টিভ রইল না। তার ফলে আমাদের মেমোরিটা বাঁচলো, আমাদের প্রসেসরের ইনভলভমেন্টটা বেঁচে গেল, প্রসেসর সেখানে যে কোনো ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে সেখানে আর ইনভলভ হবে না, তার ফলে সিস্টেমের পারফরমেন্স বাড়বে। এগুলো আমরা পরের এপিসোডে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোথা থেকে ঢুকে কী করতে হয় না করতে হয়, সব এগুলো আমরা দেখিয়ে দেবো। এখন এই এপিসোডে দেখাচ্ছি না, কারণ এই এপিসোডে আমাদের টপিকটা হচ্ছে কম্পিউটার স্লো হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখব যে কম্পিউটারটা স্লোটা কী কী কারণে হয়, এবার সেই স্লোটাকে ওভারকাম করে স্পিডটা কীভাবে বাড়াতে হয় সেটা আমরা পরের এপিসোডে দেখব। এখানে দেখো সার্ভিসেস, কী কী সার্ভিস আমাদের দিচ্ছে বা কী কী সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চলছে, এই এত কিছু সার্ভিস। এখানে দেখো কিছু অনেক কটা স্টপ আছে, আবার এখানে রানিংও আছে। এই দেখো এটা রানিং আছে, আবার বেশিরভাগগুলো স্টপ করা আছে। এইটা রানিং আছে, এই স্টপ করা আছে, এটা রানিং আছে, স্টপ করা আছে, এরকমভাবে চলছে। তা এইরকমই দরকার, আমাদের যেগুলো দরকার লাগবে না সেগুলো স্টপ করে দেবো। বেকার আমরা রানিং করে রেখে আমরা সিস্টেমের পারফরমেন্স কেন ঘাটতি করাতে যাব? হ্যাঁ, এগুলো এবার বুঝে শুনে করতে হবে, কোনটা দরকার কোনটা দরকার না, তার জন্য উপায় আছে, সেটা পরে আমরা দেখব। এবার 8 নম্বর পয়েন্টে আসি। ইন দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভেরিয়াস অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস ওয়ার্ক ফর স্পেসিফিক পারপাস, রেজাল্টস কনজিউম দ্য প্রসেসিং পাওয়ার অ্যান্ড মেক দ্য কম্পিউটার সিস্টেম স্পিড স্লো। আমরা যখন অপারেটিং সিস্টেমের ওপর কাজ করি, সে ওয়েব সার্চ হোক বা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক, যাই হোক, এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্ট আমাদের নিয়ে কাজ করতে হয়। এই অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্টগুলো খুব জায়গা খায়, মানে জায়গা কনজিউম করে। জায়গাটা কোথায় কনজিউম করবে? মেমোরিতে করবে। তার ফলে সেই একই জিনিস মেমোরি সিস্টেমের পারফরমেন্সে এফেক্ট করবে। দেখে শুনে আমাদের করা উচিত কোনটা লাগবে কোনটা লাগবে না। 9 নম্বর পয়েন্ট, দ্য প্রসেসর হিট আপ when the system runs for long time. If then there is dust, dirt and hair obstruct surrounding of a computer system, the fans airflow affects and result in a overheated processor. And after then, if the heat level increases gradually to its extreme level, the computer system reduces its performance. এই যে সারাক্ষণ অফিসে একটা কম্পিউটার চলে, প্রসেসর তো সব সারাক্ষণ চলে যাচ্ছে, ওর তো আর বিশ্রাম নেই, ও তো রানিং সব সময়। অন্য কোনো অ্যাপ্লিকেশন, অন্য কোনো সফটওয়্যার কিছুক্ষণের জন্য বন্ধ হতে পারে, স্টপ হতে পারে, কিন্তু প্রসেসরকে সবসময় জেগে থাকতে হয়। প্রসেসরটা আস্তে আস্তে হিট হতে থাকে। এবার প্রসেসরের উপর কুলিং ফ্যান থাকে, ঠিক আছে, কিন্তু দেখা গেল কম্পিউটারটা এমন জায়গায় কাজ করছে, এমন জায়গায় রাখা আছে, তার আশেপাশে প্রচুর ধুলো, ডাস্ট, হ্যাঁ, এইসবগুলো আছে। কি হয়, প্রসেসরের মধ্যে যেহেতু ফ্যানটা রানিং অবস্থা থাকে, সেই ধুলোগুলোকে, ডাস্টগুলোকে আস্তে আস্তে টানতে শুরু করতে করতে প্রসেসরের কয়েলটা জাম হতে শুরু করে। প্রসেসরের কয়েলটা জাম হতে, প্রসেসর না, ফ্যানের কয়েলটা জাম হতে শুরু করে। ফ্যানের কয়েল জাম হতে শুরু করলে কি হয় না, ওর ফ্যানটার স্পিডটা কমে যায় আস্তে আস্তে। এবার ফ্যানটার স্পিডটা আস্তে আস্তে কমে গেলে প্রসেসরের ওপর যে হিট দেয়, ফ্যানটা তো লাগানো থাকে প্রসেসরটাকে হিট কুল করার জন্য, ওটা আস্তে আস্তে তত বেশি আর কুল করতে পারে না। এদিকে প্রসেসরটা তো সবসময় চলছে, বেশিরভাগ সময় 7-8 ঘন্টা ধরে চলছে। আস্তে আস্তে প্রসেসরটা হিট হতে হতে এমন জায়গায় ম্যাক্সিমাম স্যাচুরেশন লেভেলে পৌঁছায় যেখানে নাকি ওর পারফরমেন্সটা কমতে থাকে। মানে যদি নর্মাল টেম্পারেচারে থাকে বা তার আশেপাশে থাকে, সেই প্রসেসরটা যত স্পিডে যত সুন্দর কাজ করবে, প্রসেসরটা যদি ইটসেলফ মানে নিজেই যদি এখানে হিটটাকে এমন একটা জায়গায় উঠতে শুরু করলো যেখানে প্রসেসর, আমাদের যেমন আমরা ধরো এমনি সময় কোথাও হেঁটে যাচ্ছি, কোনো একটা ধরো 2 কিলোমিটার হাঁটছি, এবার চড়া রোদে, তখন হয়তো গরমকালে চড়া রোদে হাঁটতে বলছে, তা আমরা একটুখানি গিয়ে হাঁপিয়ে যাই। কেন হাঁপিয়ে যাই না? গরমে। শীতকালে ওই 2 কিলোমিটার আমরা ইজিলি হেঁটে চলে যাই, কিন্তু গরমকালে ওই 2 কিলোমিটার হাঁটতে আমাদের খুব কষ্ট হয়। কেন কষ্ট হবে না? আমাদের সেই গরমটা সহ্য করতে পারি না। প্রসেসরের ক্ষেত্রেও ঠিক তাই হয়। 10 নম্বর পয়েন্ট, অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং ইন এ কম্পিউটার, দ্য হার্ড ড্রাইভ স্টোরস সাম টেম্পোরারি ফাইলস টু ইট। These temporary files are not necessary at all and need to be removed from the system immediately. টেম্পোরারি ফাইলস আমরা দেখাচ্ছি, নর্মাল কাজ করো অথবা ওয়েব সার্চ করো, মানে ইন্টারনেটে কাজ করো, টেম্পোরারি ফাইলস দুদিক থেকেই জমা হতে শুরু করে হার্ড ডিস্কে। জমা হতে হতে থাকলে এক সময় সেটা এমন জায়গায় পৌঁছে যায় যে অনেক জায়গা খেয়ে যায় মেমোরির, তার ফলে এর পারফরমেন্স
মেমোরি স্লো হতে শুরু করে, পারফরমেন্সে এফেক্ট হয়। এই যে এখানে দেখো একটা টেম্পোরারি ফাইলস, এটা হচ্ছে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, মানে ইন্টারনেট সার্চ করে এই ফাইলটা এখানে খুব আমরা ক্লিন করে রেখেছি বলে মাত্র 128 KB দেখাচ্ছে, কিন্তু এগুলো অনেক হয়ে যায় আস্তে আস্তে। তাহলে আমাদের ক্লিন করতে হলে এটা যেমন টিক মারা আছে, টিক মেরে এখানে ক্লিন আপ দ্য সিস্টেম ফাইল এখানে ক্লিক করে দেবো, তাহলেই ক্লিন হয়ে যাবে। এর পরেরটা দেখো নর্মাল, যদি ইন্টারনেটে নয় নর্মাল কাজ করি সেখানেও একটা ধরনের টেম্পোরারি ফাইলস জমা হয়, যেটা দেখো এখানে 10 MB 10.8 MB জমা হয়েছে অলরেডি। সেম এগুলো আমাদের মাঝে মাঝে ক্লিক করে আমাদের ক্লিন করে রাখতে হবে এখান থেকে। ফাইনালি দুটো পয়েন্ট, ইট ইজ নেসেসারি টু আপডেট উইন্ডোজ অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাইভার আপ টু ডেট বিকজ ওল্ড ভার্সন আর নট এবল টু গিভ হাই পারফরমেন্স অফ দ্য সিস্টেম। ইফ ইট ইজ আপডেটেড দেন অনলি ইমপ্রুভ স্পিড অ্যান্ড পারফরমেন্স। উইন্ডোজ আপডেট করা যায়, উইন্ডোজ আপডেট তোমার এখানে অপশানটা এখান থেকে পাবো। দেখো উইন্ডোজ আপডেট, নিচে যদি কম্পিউটার টাস্ক বারে লিখি উইন্ডোজ আপডেট, সেখান থেকে ওপরে উইন্ডোজ আপডেট সেটিং বলে অপশান আসবে, সেখান থেকে গিয়ে আমরা উইন্ডোজ আপডেট পেয়ে যাব। এখানে দেখো ইউ আর আপ টু ডেট, লাস্ট চেক এখানে টুডে 8:56 দেখিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি দেখাতো যে না পুরোপুরি আপডেট না থাকতো, এখানে দেখিয়ে দিত যে এই ফাইলগুলো আপডেট নেই, এখানে আপডেট করতে হবে। তাহলে আপডেট করতে গেলে এই চেক ফর আপডেটসে ক্লিক করে ওখান থেকে সেগুলো আপডেটগুলো প্রথমে ডাউনলোড করে তারপরে আমাদের সিস্টেমে ইনস্টল করে নিতে হয়। এখন যদি এটা যদি রেগুলারলি আপ টু ডেট না থাকে, আপডেটেড না থাকে, তখন কি হয়, এর পারফরমেন্স ঘাটতি হতে থাকে। এই জন্য বলেছে যে ইট ইজ নেসেসারি টু আপডেট উইন্ডোজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অল ড্রাইভার্স আপ টু ডেট। আপ টু ডেট থাকবে, তার মানে আপ টু ডেট মানে কি লেটেস্ট ফাইল, সেই উইন্ডোজ যে কোম্পানি আছে তারা 6 মাস আগে সেটা বেরিয়েছিল, 6 মাস পর অনেক তো আপডেট ভার্সান বেরোবে, সেই আপডেট ভার্সানটা আমাদের যদি সিস্টেমে না হয় বাকিগুলোর সঙ্গে সে সিঙ্ক্রোনাইজ হবে না, ঠিকভাবে তালমিল মিলিয়ে কাজ করতে পারবে না। তার ফলে সবসময় আপ টু ডেট রাখা উচিত। 12 নম্বর point, we have to remove or uninstall all the default apps which are not required because they do not only occupy the memory space but also cause of slow computer speed. অনেক হাবজি গাবজি এটা ওটা আমাদের সফটওয়্যার ইনস্টল করে নিই আমরা, যেমন ওয়েব সার্চ করি বা কোনো বন্ধুর কম্পিউটারে দেখলাম ওটা রয়েছে, আমি এখানে আমার কম্পিউটারে এসে ইনস্টল করে নিলাম, অথচ দেখা গেল 1-2 দিন করে সেই প্রোগ্রামটা বা সেই সফটওয়্যারটা আমরা আর কাজেই লাগাচ্ছি না। এরকম প্রচুর পাওয়া যায়, সবারই কম্পিউটার খাটলে কিছু না কিছু এরকম পাওয়া যায়। এগুলো জায়গা তো খাই, সেগুলো ব্যাকগ্রাউন্ডে যেহেতু আবার চলে, প্রসেসর তাতে ইনভার্ট থাকতে হয়, এরকম নানান রকম ব্যাপার ঘটে। তো আমাদের সেটা সবচেয়ে করণীয় সেটা হচ্ছে এইসবগুলো আনইনস্টল করে দাও, যেগুলো লাগছে না আনইনস্টল করে দাও। যদি দরকার হয় মেন ফাইলটা আমরা রেখে দিলাম, পরবর্তীকালে আমাদের যখন লাগবে সেটাকে আবার ইনস্টল করে নিলাম, এই মুহূর্তে লাগছে না সেটাকে আনইনস্টল করে রাখো। তার ফলে জায়গা বাঁচবে, প্রসেসরের ইনভলভমেন্ট কম হবে, অন্য প্রসেসর অন্যদিকে মনোযোগ দিতে পারবে, পারফরমেন্স বাড়বে। ঠিক আছে, তাহলে এই কারণে আমাদের কম্পিউটার স্লো হয়। খুব ভালো কথা, কম্পিউটার স্লো আমরা তোমাদের দেখিয়ে দিলাম কোন কোন জায়গা থেকে কম্পিউটার স্লো হতে পারে। তাহলে কম্পিউটার স্লো হয়ে থাকবে এরকম তো নয়, কম্পিউটারটাকে আমাদের ফাস্ট করতে হবে। আমরা রোগটা ধরে ফেললাম, কোথায় কোথায় রোগ হয়, কোথা থেকে রোগ হয় সেগুলো ধরে ফেললাম। এবার আমাদের জায়গায় জায়গায় ওষুধ দিতে হবে সেই রোগটা নির্মূল করে, আবার যাতে কম্পিউটারটা ফাস্ট বানানো যায় সেটাকে ওষুধ দিতে হবে। সেইটা জন্য আমরা কি বলছি না, স্পিড আপ দ্য কম্পিউটার। সেই স্পিড আপ দ্য কম্পিউটার মানে ওষুধটা কোথায় কোথায় দেবো, কীভাবে দেবো, সেইটা আমরা দেখব আমাদের পরবর্তী এপিসোডে। আজকে আর দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। এইটা যেটা করালাম, যে পয়েন্টগুলো তোমাদের এখানে দেখালাম, সেইগুলো তোমরা ভালো করে জানো, শেখো, সেগুলো তোমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো, দেখবে যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো তোমাদের নিজেদের কম্পিউটারে সেগুলোই তোমরা পাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে কম্পিউটার ভেরি স্লো এই টপিকটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো,
আর সঙ্গে সঙ্গে একটু লাইক করো, যাতে আমাদের একটু মোটিভেট হই, আমাদের উৎসাহ বাড়ে। এরকম ভিডিও তোমরা দিনের পর দিন তোমাদের যে নিয়ে আসছি, আরও বেশি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে আনতে পারি। বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা ভিডিওগুলো সঠিক সময় দেখে জানতে পারো, শিখতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তীকালে তাহলে কীভাবে স্পিড ইনক্রিজ করা যায় সেই টপিকটা নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।